আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আলোচনার বিষয় হলো ঘোষণামূলক মামলা কী এবং কখন দায়ের করা যায়। দেওয়ানি আদালতে যে সকল মামলা দায়ের করা হয় তার অধিকাংশ মামলা হলো ঘোষণামূলক মামলা। অনেক ক্ষেত্রে এই মামলা ত্রুটিপূর্ণ হওয়ার কারণে কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া সম্ভব হয় না, যার কারণে সময়, অর্থ ও হয়রানি বাড়ে। তাই ঘোষণামূলক মামলার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে থাকা প্রয়োজন। তাহলে একদিকে যেমন কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া সম্ভব হবে, অন্যদিকে সময় ও অর্থ সাশ্রয় করাও সম্ভব হবে। তাই আসুন জেনে নেই ঘোষণামূলক মামলার কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ঘোষণামূলক মামলা কী এবং কখন দায়ের করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় ঘোষণামূলক মামলা বিষয় সম্পর্কে বলা হয়েছে। ৪২ ধারায় দায়েরকৃত ঘোষণামূলক মামলায় যে ডিক্রি প্রদান করা হয় তাকে ঘোষণামূলক ডিক্রি বলে। কোনো ব্যক্তি ঘোষণামূলক মামলা দায়ের করে তার আইনগত পরিচয় বা চরিত্র অথবা সম্পত্তির সত্ত্ব রক্ষা করতে পারেন। ৪২ ধারার ঘোষণামূলক মোকদ্দমার সাথে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া বাধ্যতামূলক। যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়া না হয় তাহলে কোনো প্রতিকার প্রদান করবেন না। এখন আলোচনার বিষয় হলো কেন ঘোষণামূলক মামলা করবেন। কোনো ব্যক্তির আইনগত পরিচয় রক্ষা এবং পদের অধিকারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় ঘোষণামূলক মামলা করতে পারেন। যেমন কোনো ব্যক্তি কোনো পদের অধিকারী, যদি অন্য কোনো ব্যক্তি তাকে বেআইনিভাবে পদচ্যুত করে তাহলে পদচ্যুত ব্যক্তি ঘোষণামূলক মামলা দায়ের করে তার পদ ফিরে পেতে পারেন। তাছাড়াও কোনো সম্পত্তিতে মালিকের অধিকার নিরবিচ্ছিন্ন এবং নির্বিঘ্ন করার জন্য ঘোষণামূলক মামলা করতে পারেন। যেমন উদাহরণ দিচ্ছি, আবদুল্লাহ আইনত একটি নির্দিষ্ট জমির দখলে আছে। ইত্তেফাক সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা সেই জমিতে যাতায়াতের অধিকার দাবি করেন। আবদুল্লাহ একটি ঘোষণামূলক মামলা করে এটি দাবি করতে পারেন যে ইশতিয়াক সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা সেই জমিতে যাতায়াতের অধিকারী নয়। উদাহরণ ২, রহিম আইনগত একটি পুকুরের দখলে আছে। করিম অভিযোগ করে যে তিনি সেই পুকুরের মালিক এবং তার কাছে এই পুকুরটি দখল হস্তান্তর করতে বলেন। রহিম একটি ঘোষণামূলক মামলা করে এই পুকুরটি দখল করে রাখার অধিকারের ঘোষণা পেতে পারে। উদাহরণ ৩, রফিক সাহেবকে বেআইনিভাবে তার চাকুরি থেকে বরখাস্ত করা হয়। রফিক সাহেব বেআইনি বরখাস্ত আদেশের বিরুদ্ধে চাকুরিতে থাকার অধিকারের জন্য ঘোষণামূলক মামলা করতে পারেন। ঘোষণামূলক মামলার সিদ্ধান্ত আদালতের বিবেচনামূলক ক্ষমতা। ঘোষণামূলক মামলার সিদ্ধান্ত আদালতের বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভর করে। আদালত তার সুবিবেচনামূলক ক্ষমতা ব্যবহার করে কোনো বিষয় ঘোষণা প্রদান করতে পারেন, আবার নাও করতে পারেন। অর্থাৎ ঘোষণামূলক প্রতিকার প্রদানে আদালতকে আইন দ্বারা বাধ্য করা যায় না, তবে আদালত এই ক্ষমতা তার নিজের খেয়াল খুশিমতো প্রয়োগ করতে পারেন না। পরিস্থিতি বিবেচনায় আদালত ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আদালতকে কিছু নীতি মেনে চলতে হয়। ঘোষণামূলক প্রতিকার আইনের ২২ ধারা অনুযায়ী আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা সুষম,
যুক্তিযুক্ত এবং বিচারিক কার্যাবলীর মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত। তবে আদালতের এই ইচ্ছাধীন বা সুবিবেচনামূলক ক্ষমতা অবশ্যই স্বেচ্ছাচারিতামূলক হবে না, বরং ন্যায় বিচার সহায়ক হবে। এখন আলোচনার বিষয় হলো যে ঘোষণামূলক মামলার ডিক্রি বা পাওয়ার শর্তাবলী কী। এখানে কিছু শর্ত আছে অবশ্যই। বাদীর কোনো সম্পত্তিতে সত্য বা আইনগত পরিচয় থাকতে হবে। সত্যের অধিকার আইন থেকে সৃষ্টি হতে হবে। বিবাদী সম্পত্তির অধিকার দাবি করবেন যে ক্ষেত্রে বাদী শুধুমাত্র তার সত্যের ঘোষণা ছাড়া অন্য কোনো প্রকার চাইতে পারতেন, বাদীকে তা চাইতে হবে। ঘোষণামূলক মামলার আনুষঙ্গিক প্রতিকার চাওয়া। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় ঘোষণামূলক মামলার সাথে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। কোনো মামলার মূল প্রতিকারের সাথে অন্যান্য প্রতিকার চাওয়াকে আনুষঙ্গিক প্রতিকার বলে। প্রধান কোনো প্রতিকারের সহগামী প্রতিকার হলো আনুষঙ্গিক প্রতিকার। যেমন সত্য ঘোষণার মামলায় সত্য ঘোষণার সাথে সাথে দখল উদ্ধারের প্রার্থনা চাওয়া যায়। সম্পত্তিতে সত্য আছে এই মর্মে সত্য ঘোষণা চাওয়া মূল প্রতিকার এবং সাথে দখল উদ্ধারের প্রার্থনা চাওয়া হলো আনুষঙ্গিক প্রতিকার। বাদী যখন সম্পত্তির দখলে থাকবে না, তখন দেখবেন বাদী যখন সম্পত্তির দখলে থাকবে না তখন বাদীকে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল উদ্ধারের প্রার্থনাও করতে হবে। তো ভিউয়ার্স, যে সকল ক্ষেত্রে ঘোষণামূলক মামলা করা যায়, যেমন বিবাহ বিষয়ে ঘোষণামূলক মামলা করা যায়। বাদী এবং বিবাদী স্বামী এবং স্ত্রী কিনা এই মর্মেও ঘোষণামূলক মামলা দায়ের করা যায়। বাদী বিবাদীকে বিবাহ করেছেন কিনা বা তালাক প্রদান করেছেন কিনা এই মর্মেও ঘোষণামূলক মামলা দায়ের করা যায়। যেমন উদাহরণ দিয়ে দিচ্ছি, শাহজাহান মমতাজকে বিবাহ করেনি এই মর্মে শাহজাহান ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন, কারণ ইহা শাহজাহানের আইনগত চরিত্রকে প্রভাবিত করে। ট্রেডমার্ক বিষয় ঘোষণামূলক মামলা করা যায়। কোনো ব্যক্তির ট্রেডমার্ক ব্যবহার হস্তক্ষেপ করলে তা তার আইনগত অধিকারে হস্তক্ষেপ বলে প্রতীয়মান হবে। তখন তিনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুসারে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবেন। ধর্মীয় অধিকার বিষয়ে ঘোষণামূলক মামলা করা যায়। ধর্মীয় কাজ বা নিজ নিজ ধর্ম পালন করার অধিকার একটি আইনগত অধিকার। যদি কেউ ধর্মীয় অধিকার পালনে বাধা প্রদান করে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুসারে ঘোষণামূলক মামলা দায়ের করা যায়। এখন ভিউয়ার্স, যে সকল ক্ষেত্রে ঘোষণামূলক মামলা করা যায় না সেগুলো আমরা জানব। সরকারি চাকুরি সংক্রান্ত বিষয় ঘোষণামূলক মামলা করা যায় না। 1980 সালের প্রশাসনিক ট্রাইব্যুনালে আইন কার্যকর হওয়ার পর সরকারি ও বিধিবদ্ধ কর্তৃপক্ষের চাকুরি সংক্রান্ত বিষয় 42 ধারা অনুসারে ঘোষণামূলক মামলা দায়ের করা যায় না। অর্থ সংক্রান্ত বিষয় ঘোষণামূলক মামলা করা যায় না। যদি বাদী বিবাদীর নিকট হতে টাকা পাওয়ার অধিকারী হয় তাহলে বাদী দাবি করতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয় মানি সুট মামলা করতে হয়। এই মামলার তামাদি সাধারণত ঘোষণামূলক মামলা 6 বছরের মধ্যে দায়ের করতে হয়। তামাদি আইনের 120 অনুচ্ছেদে বলা হয়েছে, ঘোষণামূলক মামলার প্রকৃত কারণ উদ্ভব হওয়ার সময় হতে 6 বছরের মধ্যে ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে। এখন ঘোষণামূলক মামলার কোর্ট ফি কী? সাধারণত ঘোষণামূলক মামলা দায়ের করতে হলে সর্বনিম্ন
300 টাকা কোর্ট ফি দিতে হবে। কিন্তু আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলা দায়ের করতে হলে মূল্যানুপাতিক কোর্ট ফি প্রদান করতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।